সাম্প্রতিক সময়ে দেশের গ্যাস সংকট এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একই সঙ্গে দেশজুড়ে বাসাবাড়ির রান্নার গ্যাস, সিএনজি স্টেশনের সরবরাহ এবং কয়েক বিলিয়ন ডলারের এক্সপোর্ট ইন্ডাস্ট্রি সবকিছুই কার্যত থমকে গেছে। ফলে শুধু দৈনন্দিন জীবন থেকে শুরু করে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তিও আজ এই সংকটের মুখোমুখি। কিন্তু প্রশ্ন হলো, এই সংকট কি শুধুই কয়েকদিনের সাপ্লাই ডিসরাপশন, নাকি এটি বছরের পর বছর ধরে জমে থাকা পলিসি ফেইলার, অপরিকল্পিত এনার্জি ম্যানেজমেন্ট এবং স্ট্রাকচারাল নেগলেক্টের পরিণতি? আর বাংলাদেশে যেখানে শিল্প, বিদ্যুৎ ও শহুরে জীবনের বড় অংশই ন্যাচারাল গ্যাসের উপর নির্ভরশীল, সেখানে গ্যাসই কিভাবে সবচেয়ে অনিশ্চিত সম্পদে পরিণত হলো? বাংলাদেশের চলমান এনার্জি ক্রাইসিসের অন্যতম বড় ধাক্কা লেগেছে রেসিডেন্সিয়াল কাস্টমারদের ওপর। ঢাকার মোহাম্মদপুর, পুরান ঢাকা, মিরপুর, ধানমন্ডি, বাড্ডা ও উত্তরার অনেক বাসিন্দাই এখন দিনের কোনো সময়ই চুলা জ্বালাতে পারছেন না। তিতাসের তথ্য অনুযায়ী এসব এলাকায় দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ২০০ কোটি ঘনফুট হলেও ২৫ জুলাই পর্যন্ত এই সরবরাহ নেমে আসে মাত্র ১২০.৯৪ কোটি ঘনফুটে, অর্থাৎ প্রতিদিনের চাহিদার প্রায় ৪০% সরবরাহ করা যাচ্ছে না। অন্যদিকে আশুলিয়ায় ইন্ডাস্ট্রিয়াল গ্যাস প্রেশার স্বাভাবিক ৭০ পিএসআই থেকে নেমে ৩০ পিএসআই এবং ধানুয়ায় ৩০০ পিএসআই থেকে ১৬০ পিএসআই নেমে আসে। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে ইন্ডাকশন কুকারের দিকে ঝুঁকছেন, যার ফলে বেড়েছে ইলেকট্রিসিটি বিলও। জনজীবনের পর এই সংকটের বড় ধাক্কা লাগে দেশের ট্রান্সপোর্ট সেক্টরে। একটি সিএনজি স্টেশন স্বাভাবিকভাবে চালাতে যেখানে অন্তত ১৫ পিএসআই গ্যাস প্রেশার প্রয়োজন, সেখানে অনেক এলাকায় তা নেমে এসেছে ৪ থেকে ৫ পিএসআই-এ। এমনকি কিছু স্টেশনে এই প্রেশার নেমে আসে ২ পিএসআই-এরও নিচে। ফলে সিএনজি স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা প্রাইভেট গাড়ি ও সিএনজি এর দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। এমনকি ২৫ জুলাই থেকে অনেক সিএনজি স্টেশনে গাড়ি প্রতি সর্বোচ্চ ২০০ টাকার গ্যাস বিক্রির সীমা নির্ধারণ করা হয়। তবে এই গ্যাস ক্রাইসিসে সবচেয়ে মারাত্মক প্রভাব পড়েছে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে। দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায়, গ্যাস সংকটের কারণে নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া, গাজীপুর, নরসিংদী ও ভালুকায় প্রায় ২৫০০টি কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। বিশেষ করে আশুলিয়ার গার্মেন্টস সেক্টরে গ্যাস প্রেশার কমে যাওয়ায় ডাইং, আয়রনিং, ফিনিশিং ও প্যাকেজিংয়ের মতো বয়লার নির্ভর কাজ প্রায় থেমে গিয়েছে। ফলে এই সংকট এখন ফ্যাক্টরি ফ্লোর ছাড়িয়ে দেশের এক্সপোর্ট চেইনেও আঘাত করেছে। সময়মতো ফাইনাল শিপমেন্ট না হওয়ায় ইন্টারন্যাশনাল বায়ারদের পেনাল্টি ও অর্ডার ক্যান্সেলেশনের ঝুঁকি বাড়ছে। এমনকি গ্যাস সংকটের প্রভাব পড়েছে পাওয়ার সেক্টরেও। বাংলা ট্রিবিউনে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায়, জাতীয় পর্যায়ে দৈনিক ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে ২৫-২৬ জুলাই সরবরাহ নেমে আসে মাত্র ২১৫.১৭ কোটি ঘনফুটে, অর্থাৎ দৈনিক চাহিদার প্রায় ৪৪% গ্যাস সরবরাহ করা সম্ভব হয়নি। এর ফলে পাওয়ার সেক্টরে গ্যাস সাপ্লাই ২৪.৬% কমে ৬৯.৮৯ কোটি ঘনফুটে নেমে আসে। এতে গ্যাস বেসড ইলেকট্রিসিটি জেনারেশন ৬,০০০ মেগাওয়াট থেকে কমে দাঁড়ায় মাত্র ৩,৮৮৫ মেগাওয়াটে। ফলাফল হিসেবে ২৫ জুলাই রাতের মধ্যে লোডশেডিং পৌঁছে যায় ৯৬২ মেগাওয়াটে, যা ৩১ জুলাই বেড়ে ২৫০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়। মূলত এই গ্যাস সংকটের শুরু হয় গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা থেকে, যেখানে ইউএস অপারেটেড এক্সেলারেট এনার্জি এর ফ্লোটিং এলএনজি টার্মিনাল FSRU এর বয়লার এক্সপ্লোশন থেকে আগুন লাগে। দুর্ঘটনার সময় পাশে থাকা এলএনজি ক্যারিয়ার দ্রুত সরিয়ে নেয় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেলেও এতে টার্মিনালের কন্ট্রোল সিস্টেম ও ইলেকট্রিক্যাল কেবল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে দৈনিক ৪৫ কোটি ঘনফুট রিগ্যাসিফিকেশন ক্যাপাসিটির ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট বা FSRUটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। একই সময়ে সামিট গ্রুপের অপর FSRUতেও এলএনজি ক্যারিয়ার দেরিতে পৌঁছানোয় আরও প্রায় ৭ কোটি ঘনফুট সাপ্লাই কমে যায়। এতে জাতীয় গ্রিডে ইম্পোর্টেড এলএনজি সাপ্লাই ১০৫ কোটি ঘনফুট থেকে নেমে আসে মাত্র ৫০ কোটি ঘনফুটে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের গ্যাসের ঘাটতি পুষিয়ে নিতে কয়লা ও জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে দেয়। ফলে মোট বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার ৩৫.৯% থেকে ৪১.১% এবং ফার্নেস অয়েলের ব্যবহার ৭.৯% থেকে ১১.৫%-এ উঠে আসে। তবে এর প্রভাবে ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদনের গড় খরচ ৬.৩১ টাকা থেকে ১২.৪১% বেড়ে ৭.০৯ টাকায় পৌঁছে যায়।
সংকট মোকাবিলায় জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, ইউকে ও ইউএই থেকে আসা ফরেন ইঞ্জিনিয়াররা এফএসআরইউ মেরামতের কাজ করছেন। এজন্য প্রয়োজনীয় রিপ্লেসমেন্ট ইকুইপমেন্টও বিমানে এনে দ্রুত স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের মতে, দেশের এফএসআরইউ ইনফ্রাস্ট্রাকচারের সীমাবদ্ধতার কারণে রাতারাতি এই এনার্জি ক্রাইসিস কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে এই এফএসআরইউ রেস্টোরেশনের জন্য কত সময় লাগবে তা নিয়ে সরকারি বক্তব্য কয়েকবার পরিবর্তিত হয়েছে। গত ২৭ জুলাই জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানান, পরের সপ্তাহে প্রায় ৫০% ক্যাপাসিটিতে অর্থাৎ দৈনিক ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হবে। এর পরের সপ্তাহেই এফএসআরইউ পূর্ণ সক্ষমতায় ফিরবে বলেও আশা করা হয়েছিল। কিন্তু গত ৩১ জুলাই প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, এক্সেলারেট এনার্জির অনুরোধে ফুল রেস্টোরেশনের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট। তবে এই সংকটের মূল কারণ শুধু একটি এফএসআরইউর টেকনিক্যাল ফেলিয়ার নয়। এর পেছনে রয়েছে বাংলাদেশের জ্বালানি খাতের দীর্ঘদিনের স্ট্রাকচারাল দুর্বলতা। গত ১৫ বছরে দেশীয় গ্যাস অনুসন্ধান ও কূপ খননে দীর্ঘদিনের বিনিয়োগের ঘাটতির কারণে গত ৬ বছরেই দেশের গ্যাস উৎপাদন দৈনিক প্রায় ৯০ কোটি ঘনফুট কমে গিয়েছে। অর্থাৎ দেশের মোট গ্যাস চাহিদার ১/৩ ঘাটতি পূরণের জন্য বাংলাদেশকে মাত্র ২টি ফ্লোটিং এলএনজি টার্মিনালের উপর নির্ভর করতে হচ্ছে, যার মধ্যে ২০০৫ সালে তৈরি এক্সেলেন্স এফএসআরইউটি ২০১৮ সালে কার্যক্রম শুরুর পর থেকে অন্তত ৫ বার টেকনিক্যাল ফেলিয়ার্সের মুখোমুখি হয়েছে। আর এর একটি সম্পূর্ণ বন্ধ হলেই পুরো এনার্জি সাপ্লাই চেইনে কত বড় প্রভাব পড়তে পারে তার বাস্তব প্রমাণ হয়ে সামনে এসেছে সাম্প্রতিক এই সংকট। এর সঙ্গে গত কয়েক মাসের গ্লোবাল এনার্জি মার্কেটের অস্থিরতা এই সংকটকে আরও জটিল করে তুলেছে। মূলত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে স্পট মার্কেটে এলএনজি এর দাম প্রতি ইউনিট $11 থেকে বেড়ে $21 ছাড়িয়েছে। ফলে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে এখন প্রতি কার্গোতে ৬৫০ থেকে ৯৫০ কোটি টাকা খরচ হচ্ছে, যেখানে লং টার্ম কন্ট্রাক্টে এই কার্গোর খরচ ছিল ৪০০ থেকে ৪৫০ কোটি টাকা। যার প্রভাবে ২০২৫-২৬ অর্থবছরে পেট্রোবাংলার ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১৭,৮৫৬ কোটি টাকা। এমনকি ১৪,৬০০ কোটি টাকা গভর্নমেন্ট সাবসিডি দিয়েও ৩,২৫৬ কোটি টাকার ডেফিসিট মেটানো যায়নি প্রতিষ্ঠানটির। এমনকি সাময়িক এই সংকটের চেয়েও বড় একটি চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে অপেক্ষা করছে। বর্তমানে দেশের ২২টি গ্যাস ক্ষেত্রে অবশিষ্ট মজুদ নেমে এসেছে প্রায় ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুটে। অন্যদিকে প্রতিদিনই প্রায় ১১৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি হচ্ছে। ফলে বর্তমান হারে গ্যাসের ব্যবহার চলতে থাকলে এবং নতুন বড় কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কার না করা হলে আগামী ১২ থেকে ১৩ বছরের মধ্যেই দেশের নিজস্ব গ্যাসের মজুদ শেষ হয়ে যেতে পারে। এর মূল কারণ দেশের প্রায় সব পুরনো গ্যাস ক্ষেত্রেই উৎপাদন ধারাবাহিকভাবে কমছে, যার মধ্যে তিতাস গ্যাস ক্ষেত্রে দৈনিক উৎপাদন ৫৪ কোটি ঘনফুট থেকে বর্তমানে নেমে এসেছে ৩৩ কোটি ৩৫ লাখ ঘনফুটে। একইভাবে বাখরাবাদে ৪ কোটি ৩০ লাখ থেকে কমে হয়েছে ১ কোটি ৮৬ লাখ, সিলেটে ১ কোটি ৩০ লাখ থেকে ৬০ লাখ এবং শেভরন পরিচালিত বিবিয়ানাতেও ১২০ কোটি ঘনফুট থেকে উৎপাদন নেমে এসেছে ৭৫ কোটি ৩০ লাখে। অন্যদিকে দেশের দৈনিক গ্যাসের চাহিদা বেড়ে প্রায় ৪০০ কোটি ঘনফুট পৌঁছালেও যার মধ্যে দেশীয় উৎপাদন মাত্র ২১০ থেকে ২২০ কোটি ঘনফুট। ফলে প্রতিদিন বাংলাদেশকে প্রায় ১১০ কোটি ঘনফুট সমপরিমাণ এলএনজি আমদানি করতে হচ্ছে, যা বৈদেশিক মুদ্রার উপর বাড়তি চাপ তৈরি করছে। জ্বালানির এই অনিশ্চয়তার কারণে গত কয়েক বছরে নতুন গ্যাস সংযোগের জন্য আবেদন করা ১৮৫৭টি শিল্প প্রতিষ্ঠানের অনেকেই এখনও সংযোগ পায়নি। এমনকি অনেক কারখানা কয়েক বছর আগেই সব প্রক্রিয়া শেষ করলেও শুধু গ্যাসের অভাবে উৎপাদন শুরু করতে পারেনি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় কর্পোরেট ডেট রিস্ট্রাকচারিংয়ের কেন্দ্রে রয়েছে সিটি গ্রুপ, যার অন্যতম কারণ হোসেন্দি ইকোনমিক জোনে প্রায় ১৪,০০০ কোটি টাকা বিনিয়োগে নির্মিত ৬টি শিল্প প্রকল্প সময়মতো গ্যাস কানেকশন না পাওয়ায় কমার্শিয়াল প্রোডাকশন শুরু করতে পারেনি। ফলে কয়েক ডজন ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ২৬,৬০০ কোটি টাকার ঋণ রিস্ট্রাকচারিংয়ের আওতায় এসেছে সিটি গ্রুপ, যেখানে তাদের দৈনিক ক্ষতি হচ্ছে প্রায় ৫ কোটি টাকা। সিটি গ্রুপের এই আর্থিক সংকট নিয়ে বিস্তারিত জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। অর্থাৎ গ্যাসের এই অনিশ্চয়তার ফলে নতুন বিনিয়োগ কমেছে, উৎপাদন ব্যাহত হয়েছে এবং কর্মসংস্থান সৃষ্টির গতিও ধীর হয়ে পড়েছে। ব্যবসায়ী সংগঠনগুলোর মতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের অভাব এখন শিল্প সম্প্রসারণের অন্যতম বড় বাধা। এমনকি ভোলায় গ্যাস আবিষ্কৃত হলেও পাইপলাইনের অভাবে এখনও তা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না। তাই বিশেষজ্ঞদের মতে এই সংকট মোকাবেলায় গভীর ও অগভীর সমুদ্রে দ্রুত অনুসন্ধান, নতুন কূপ খনন, তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণ এবং দেশীয় গ্যাস সম্পদের উন্নয়নেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
কারণ শুধু ইম্পোর্টেড এলএনজি এর উপর নির্ভরতা দীর্ঘমেয়াদে বাংলাদেশে এনার্জি সিকিউরিটি ও অর্থনীতি দুটি ক্ষেত্রের জন্যই বড় ঝুঁকি তৈরি করতে পারে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অর্থ মন্ত্রণালয় ১৮০০ কোটি টাকার এমার্জেন্সি সাবসিডি অনুমোদন করে। তবে বিশেষজ্ঞদের মতে শুধু সাবসিডি বা নতুন এফএসআরইউ দিয়ে এই সংকটের স্থায়ী সমাধান হবে না। দীর্ঘমেয়াদে ল্যান্ড বেসড এলএনজি টার্মিনাল নির্মাণ এবং স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান বাড়ানোর বিকল্প নেই। কারণ বাংলাদেশের ইকোনমিক গ্রোথ ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলিটি অনেকটাই নির্ভর করে আনইন্টারাপ্টেড গ্যাস ও পাওয়ার সাপ্লাইয়ের উপর। এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি, ফার্টিলাইজার ফ্যাক্টরি কিংবা পাওয়ার জেনারেশন প্রতিটি ক্ষেত্রেই নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ এখন অপরিহার্য। যে কারণে সাময়িক রিপেয়ার ওয়ার্ক বা ব্যয়বহুল স্পট এলএনজি ইম্পোর্ট দিয়ে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। ২০২৬ সালের এই ক্রাইসিস দেখিয়ে দিয়েছে দীর্ঘমেয়াদে ফিসক্যাল সাস্টেনেবিলিটি ও ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি নিশ্চিত করতে হলে নিজস্ব স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান জোরদার করার বিকল্প নেই। কারণ বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তা দুটোই এখন দেশীয় গ্যাস সম্পদের উপর নির্ভর করছে।